আচ্ছা, আজকে আমরা কিন্তু করাচ্ছি রেলওয়ে গ্রুপ ডিতে প্রিভিয়াস ইয়ারে পড়েছে এমন 30টা নিউমেরিক্যালস যেগুলো তোমাদের অলরেডি রেলওয়ে গ্রুপ ডিতে বিগত বছরে পড়েছে, সেখান থেকে বাছাই করা। এগুলো আমি তোমাদের হিন্দি পিডিএফ থেকে করাচ্ছি, বাংলা পিডিএফ থেকে নয়। যেহেতু হিন্দি পিডিএফ থেকে করাচ্ছি সেই জন্য হিন্দি আমি রাখিনি, হিন্দিটার কনভার্ট করেছি বাংলা এবং করে তোমাদের পড়াতে হয়েছে। হিন্দি থেকে বাংলায় কনভার্ট করা খুবই টেডিয়াস ওয়ার্ক, টাইম সাপেক্ষ পরিশ্রম সাধ্য কাজ, সত্যি কথা বলতে। তোমরা এই অপশানগুলো দেখতে পাচ্ছ, এগুলো ওখান থেকেই ডিরেক্টলি স্ক্রিনশট দিয়ে আমি কেটে নিয়েছি। ওই জন্য আমি তোমাদের অপশানের এবিসিডিটা রাখতে পারিনি, কারণ যেটা তোমাদের কারেক্ট হয় সেটা সবুজ করে দেওয়া থাকে। ওই জন্য এবিসিডিটা কেটে জাস্ট আমি অপশানগুলোকে এখানে রেখেছি, যেমন দেখতেও পাচ্ছ এখানে। ওই জন্য এটা আমার টাইপ করা, মানে আমাদের যিনি টিমের যারা আছেন তারা টাইপ করেছেন, আর নিচের পার্টটা কেটে নেওয়া, ঠিক আছে। একটু তোমরা দুটোর মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছ, আমি পরিষ্কার বললাম ব্যাপারটা। যাই হোক, চলো, ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ব্যাপারটাকে করা। তোমরা নিজেরা একবার ট্রাই করো। আমি হিন্টস একটা বলে দিই, সেটা হচ্ছে এখানে কার্য জিজ্ঞেস করা হয়েছে, দ্যাট মিন্স ওয়ার্ক। কার্য ইংরেজি আমরা সবাই জানি ওয়ার্ক হয়, ঠিক আছে। তো আমরা এটাও জানি যে ওয়ার্কের যে ফর্মুলা হয় সেটা আমাদের কি হয়। আমরা জানি যে ওয়ার্ক ইকুয়াল টু, ঠিক আছে, ওয়ার্ক ইকুয়াল টু ফোর্স ইন্টু সরণ, মানে কার্য ইকুয়াল টু বল ইন্টু সরণ, ঠিক আছে। কার্য ইকুয়াল টু বল ইন্টু সরণ, ঠিক আছে। পরিষ্কার দেখতে পাচ্ছ ওপরে তোমাদের কার্য বল দেওয়া রয়েছে, ঠিক আছে, 50 নিউটন বল দেওয়া রয়েছে। সরণ তোমাদের কত দেওয়া রয়েছে, 100 মিটার দেওয়া রয়েছে। তো অ্যান্সার হেয়ার উইল বি 5000। এত জুল, কারণ কার্যের একক জুল হয়। জুল তখনই হয় যখন এটা নিউটনে থাকবে এবং এটা মিটারে থাকবে। জুল মানে হচ্ছে নিউটন ইন্টু মিটার, ঠিক আছে, নিউটন মিটারকেই জুল বলা হয়। তো হেয়ার অ্যান্সার উইল বি এইটা, ঠিক আছে। ক্লিয়ার হলো, এটা আমার কারেক্ট অ্যান্সার হবে। চলো নেক্সট আমরা পরেরটায় যাবো। ছোটো ছোটো ব্যাপার, তবে দেখো কার্য অ্যাকচুয়ালি এফ ইন্টু এস ইন্টু কস থিটা হয়, কিন্তু যেহেতু এখানে কস থিটার কোনো ব্যাপার উল্লেখ হয়নি, সেই জন্য আমরা এখানে কস থিটার যে ব্যাপারটা আছে সেটা আমরা নিলাম না। যখন অ্যাঙ্গেল বলে দেবে যে এই অ্যাঙ্গেলে কার্য হচ্ছে, তখন আমরা ওটাকে কজ তত অ্যাঙ্গেল বসাবো। ধরো সাপোজ বলা হচ্ছে কজ 30, এখানে 30 অ্যাঙ্গেল 30 ডিগ্রি যদি এখানে কোথাও মেনশন করা থাকতো, তাহলে আমরা কস 30 নিতাম, ঠিক আছে, ইন্টু কস থিটা। এবার কস থিটাটা যেহেতু মেনশন করা নেই, ওই জন্য আমি কস থিটা এখানে নিচ্ছি না, আরও কমপ্লেক্স হয়ে যাবে তোমাদের জন্য, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরেরটাই যাব। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বলছে 7 ওহম যুক্ত তারকে, ওহম মানে কি রোধ, আমরা সবাই জানি, ঠিক আছে। তো যদি এটা ওহম বলে দেয় শুধু, রোধ যদি নাও বলে, তাও আমরা বুঝতে পারছি যে ওহম হচ্ছে রোধের একক, রেজিস্টারের একক, ঠিক আছে। ওহম হচ্ছে রেজিস্ট্যান্সের একক। যেহেতু ওহম রেজিস্ট্যান্সের একক, রেজিস্টার বলতে যার মধ্যে রেজিস্ট্যান্স থাকে, আর রেজিস্টিভিটি হচ্ছে রোধাঙ্ক, ঠিক আছে, ওকে। তো ওহম মিটার, রেজিস্টিভিটির যে একক হয় সেটা হয় ওহম মিটার, আর রেজিস্ট্যান্সের একক হয়, রোধের একক হয় ওহম। তো 7 ওহম যুক্ত মানে 7 ওহম রোধ যুক্ত একটা তারকে 2 ভাঁজ করে দেওয়া হচ্ছে। এই কনসেপ্টটা অনেকে বুঝতে পারে না, সেই জন্য অসুবিধা হয়। উত্তর হবে তোমাদের 7/4, অর্থাৎ যে আগের যে রোধ থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে দিলে অ্যান্সার তুমি পেয়ে যাবে। এটাই তোমার অ্যান্সার। সবসময় এরকম প্রশ্নে যখন বলবে 2 ভাঁজ করে দেওয়া হলো, কোনো একটা রোধযুক্ত তারকে 2 ভাঁজ করে দেওয়া হলো, ঠিক আছে, ডবলড বাই ফোল্ডিং, এটার ইংরাজি হয় ডবলড বাই ফোল্ডিং। 2 ভাঁজ করে দেওয়া মানে কি, দেখো 2 ভাঁজ মানে হচ্ছে মাঝখান থেকে ভাঁজ করা, অ্যাকচুয়ালি এইটাকে বাই ডিফল্ট মাঝখান থেকেই ভাঁজ ধরে নেওয়া হয়, ঠিক আছে। ডবলড আপ বাই ফোল্ডিং, এটার যে ইংরাজি, অনেক সময় পরীক্ষার সময় ডিরেক্টলি বাংলায় ওই মাঝখান থেকে কথাটা দেওয়া থাকে না, ওটাকে তুমি যখন ইংরাজিতে সুইচ করবে তখন লেখা থাকবে ডবলড আপ বাই ফোল্ডিং। ডবলড আপ কথার মানেই হচ্ছে মাঝখান থেকে ভাঁজ করে যা ছিল তার হাফ করে লেন্থটাকে দেওয়া। ওকে, আমি একটু পরে ছবি এঁকে দেখাচ্ছি। যারা অ্যান্সার চাইছো তাদের জন্য উত্তর হচ্ছে, এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে অলওয়েজ যে রোধ থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে দেবে, অ্যান্সার পেয়ে যাবে। তো 4 দিয়ে যদি ভাগ করো, তুমি কী পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ যে 4 1 4, তার মানে 30, তো 4 7 28 5, তাহলে এত ওহম উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো অ্যান্সার কোথায় আছে, এই যে 1.75 ওহম উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তো অ্যান্সার তোমার এক লাইনে বেরোবে, 7/4 অ্যান্সার তোমার হবে। এবার ব্যাপারটা বুঝে নাও, যেটা বলে দিই, এই হচ্ছে ধরো সাপোজ একটা তার আছে, আর একটা মোটা করে আঁকি না, সোজা ছোটো করে আঁকি। এই হচ্ছে সাপোজ ধরো একটা তার আছে, ঠিক আছে, সাপোজ ধরো একটা তার আছে, ঠিক আছে। এই তারের এটা হচ্ছে আমার মাঝখান, এবং এই তারটার যে লেন্থ আছে সেটা হচ্ছে সাপোজ ধরে নাও এল আছে, ঠিক আছে। তুমি কি করলে, এই তারটাকে তুমি ভাঁজ করে দিলে, এই এখান থেকে টোটাল ভাঁজ করে দিচ্ছি, এখান থেকে টোটাল। তুমি যদি ভাঁজ করো, তুমি কি দেখতে পাচ্ছ, এই দেখো, যতটা সম্ভব তত না এঁকে দেখাচ্ছি। তুমি যেই ভাঁজ করলে,
ঠিক আছে, জাস্ট যখন আঁকছি তখন একটু ভালো করে আঁকি। এই তুমি যে ভাঁজ করলে তুমি কি দেখতে পেলে, এইটার যে সাপোজ ধরো এটার এরিয়া হচ্ছে এ, ছোটো হাতের এ দিচ্ছি আমি, তাহলে এইটার এরিয়া এ আর এটার এরিয়া এ, তাহলে তুমি দেখো এরিয়া আমার কিন্তু 2a হয়ে গেছে। ভালো করে দেখো, এরিয়া আমার কিন্তু হয়ে গেছে 2a, কিন্তু লেন্থ দেখো হাফ হয়ে গেছে, L/2 হয়ে গেছে। লেন্থ আমার দেখো হাফ হয়ে গেছে, ঠিক আছে। এরিয়া হয়ে গেছে 2a, কিন্তু লেন্থ হয়ে গেছে হাফ। ওকে, আশা করি বুঝতে পারছো। তো এই যে ইকুয়েশানটা, এই যে 7/4, এই 4 আসে এই 2 আর এই 2 গুণ করে। অ্যাকচুয়ালি যে রোধ হয়, ভালো করে মাথা রাখবে, যে রোধ হয়, ঠিক আছে, সেটা এরিয়ার সাথে ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে, কিন্তু লেন্থের সাথে ইকুয়াল সম্পর্কে থাকে। আমি কি বললাম, যে রোধ হয়, এটা অলওয়েজ মাথা রাখবে, এটা এই কারণেই হয়, রোধ কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে কার, এরিয়ার, কিন্তু রোধ সমানুপাতিক সম্পর্কে থাকে কার, লেন্থের। অর্থাৎ রোধের সাথে লেন্থের সম্পর্ক সমানুপাতিক, লেন্থ যদি হাফ হয় রোধও হাফ হয়ে যাবে। কিন্তু এরিয়া যদি ডবল হয়, ঠিক আছে, ভালো করে বুঝবে, এরিয়া যদি ডবল হয়, ঠিক আছে, রোধ কিন্তু হাফ হয়ে যাবে। তার মানে এই জায়গায় এরিয়া ডবল হচ্ছে মানে এখানেও রোধ হাফ হচ্ছে, আর এ জায়গায় তো অলরেডি লেন্থ হাফ হচ্ছে মানে রোধও হাফ হয়ে যাচ্ছে। তাহলে হাফ ইন্টু হাফ, দুবার হাফ হচ্ছে, হাফ ইন্টু হাফ মানে 1/4। তার মানে আগে যা রোধ ছিল এখনকার রোধ কী হয়ে যাবে, তার 1/4 হয়ে যাবে। এই জন্য আগে যা রোধ ছিল 7, এখনকার রোধ হয়ে গেল 7/4 মানে 1.75। যদি কেউ এটা না বুঝতে পারে, এরকম অঙ্ক আরও পরে আছে, আবার বুঝিয়ে দেবো, ঠিক আছে। চলো নেক্সট আমি পরেরটাই যাচ্ছি। এটা হচ্ছে টোটাল। শর্টকাটটাকে মনে রাখবে, যে যদি এরকম অঙ্ক থাকে যে ওহম থাকবে, তাকে আমি 4 দিয়ে ভাগ করে দিলে অ্যান্সার পেয়ে যাবো। ক্লিয়ার হলো? চলো নেক্সট আমি পরের প্রশ্নে যাবো। ইজি প্রশ্ন, নিচের কোন সমীকরণটি বেগ এবং সময়ের মধ্যে সম্পর্ক স্থাপন করছে, ঠিক আছে। তো এর যে অ্যান্সার হওয়া উচিত, দেখো আমরা জানি যে ত্বরণ মানে আমরা কি বুঝি, ঠিক আছে। ত্বরণ বলতে আমরা কি বুঝি, এখানে লিখছি ত্বরণ। ত্বরণ বলতে আমরা কি বুঝি, ত্বরণ বলতে আমরা বুঝি অন্তিম বেগ, যেটাকে আমরা ভি বলি, মাইনাস প্রাথমিক বেগ। অর্থাৎ অন্তিম বেগ কী আর প্রাথমিক বেগ কী, দুটো বেগের বিয়োগফল বাই তোমাদের টি, বাই তোমাদের টি। এখন এই ত্বরণকে যদি আমি এ ধরে নিই, ত্বরণকে যদি আমি এ ধরে নিই, তাহলে এখানে সম্পর্কটা কী তৈরি হচ্ছে দেখো, এ এদিকে আছে, টি নিচে আছে, তাহলে এ ইন্টু টি হচ্ছে, আর এদিকে ইউ এদিকে গিয়ে কী হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে। আর ভিটাকে তুমি যদি রেখে দাও তাহলে ভি ভি এর জায়গায় থাকছে। তাহলে কোন লাইনটা এখানে বেরোচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এই লাইনটা বেরোচ্ছে, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ঠিক আছে। এবার দেখো এই অঙ্কটাকে এইভাবে সমীকরণ তৈরি না করেও একটু কমন সেন্স ইউজ করলেও অ্যান্সার দেওয়া যায়। তোমাকে বলেছে বেগ এবং সময়, বেগ এবং কি বলেছে, তোমাকে বলেছে সময়, ঠিক আছে, বেগ এবং সময়। বেগ মানে ভি বা ইউ, এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকবেই, সময় মানে টি থাকবে। প্রথম প্রশ্ন যেটা তুমি দেখতে পাচ্ছ, সেখানে তুমি দেখতে পাচ্ছ যে ইউ আছে, ঠিক আছে, ইউ আছে এবং টিও আছে। ভালো করে দেখো, প্রথম প্রশ্ন তুমি দেখতে পাচ্ছ যে ইউ আছে এবং টিও আছে, মানে এখানে আমার বেগের সম্পর্কটা, আমি বেগ এবং সময়ের সম্পর্ক আমি পাচ্ছি। ওকে, দ্বিতীয়টায় এসো, তুমি দেখতে পাচ্ছ যে এখানেও তুমি দেখো টি নেই, তো এটা আমার অটোমেটিক্যালি কেটে গেল। এটাতে আমার ইউ আছে, ভিউ আছে, টি আছে, তো এটা আমার থাকবে, নিচেরটাও আমার থাকতে পারে। এখন কনফিউশন তৈরি হবে তোমাদের প্রথম এবং বাকি দুটোয়। এবার আমি বলেছি ভি এবং ইউ দুটোই থাকতে হবে, অন্তিম এবং তোমাদের প্রাথমিক বেগ। তো এটা দেখো তোমাদের কোনো ভি নেই, সে এটাও আমার কেটে বেরিয়ে গেল। লাস্টের দুটোতে আমার কনফিউশন তৈরি হবে, কিন্তু আমি জানি এটা কমন একটা সমীকরণ যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তো এটাই আমার অ্যান্সার হবে, ঠিক আছে। দিস ইজ দ্য কারেক্ট অপশন। চলো নেক্সট আমরা পরেরটা যাবো, এটার থেকে আমি রাইট তুলে দিচ্ছি, তোমাদের কনফিউজ করতে পারে। চলো নেক্সট পরেরটাতে। আমার তড়িতের চ্যাপ্টার যারা ভালো করে পড়েছো বা যারা আমার ভিডিওগুলো দেখেছো, তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। ওখানে আমি ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি যেগুলো কেন হয়, ঠিক আছে। যদি তোমাদের প্রবাহিত তড়িতের চ্যাপ্টার আবার লাগে তাহলে আরেকবার আমাকে করো, আরেকবার আমি রিভাইজ করিয়ে দেবো। কিন্তু আমি যে ভিডিওটা এখন দিচ্ছি সেটা একটু ফোকাস করো। বলছে যদি বাল্বের ফিলামেন্টের রোধ এত হয়, তাহলে এত ভোল্ট বাল্বের মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহিত হবে। একদম পিওর রেজিস্ট্যান্স ইকুয়াল টু রেজিস্ট্যান্স রোধ ইকুয়াল টু কী জানি আমরা, ভি বাই আই। এই ফর্মুলা ইউজ করলে তোমরা পেয়ে যাও। যারা বাংলায় চাইছো তাদের জন্য বলে দিই, রোধ ইকুয়াল টু ভোল্ট বাই প্রবাহ। তড়িৎ প্রবাহ লিখতে চাইছিলাম বাট প্রবাহ বললাম, ঠিক আছে। রোধ ইকুয়াল টু ভোল্ট বাই প্রবাহ, এই হচ্ছে তোমাদের উত্তর হবে। এখানে তোমাদের কি জিজ্ঞেস করেছে, তোমাদের জিজ্ঞেস করেছে তড়িৎ প্রবাহ।
মানে প্রবাহ অ্যাকচুয়ালি। তো প্রবাহ ইকুয়াল টু আমরা কী বুঝতে পারছি যে ভোল্ট ভি বলে লিখছি V/R, ঠিক আছে। এখানে ভি কত আমি দেখতে পাচ্ছি 220, আর এখানে রোধ কত 500, ঠিক আছে। তো এটা কেটে গেল, আর আমরা এখানে দেখতে পাচ্ছি এটা 5 দিয়ে কাটলে 10, এটা 5 দিয়ে কাটলে হচ্ছে 4.4, ঠিক আছে। যেহেতু 10 আছে, ঠিক আছে, যেহেতু 10 আছে, 10 নিচে চলে আসবে, তার মানে 0.44, এইটা আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমি নিচে লিখছি অ্যান্সার আমাদের হবে 0.44। তো অ্যান্সার আমাদের কী হবে, এত অ্যাম্পিয়ার, এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। পুরোটা ডিসকাস করছি কারণ অনেক দিন আগে পড়েছিলাম। দেখো অনেকে বলছো স্যার ফিজিক্স এবং কেমিস্ট্রি ক্লাস আবার করাতে। প্রথম কথা, আমি আজকে থেকে ক্লাস করাচ্ছি না, 2019 থেকে ক্লাস করাচ্ছি, যখন নোটিফিকেশান দেয়নি রেলের। আমি বলেছিলাম নোটিফিকেশান বেরোবে, এবং নোটিফিকেশান বেরোবে বলেই আমি পুরো ক্লাসটা করিয়েছি। 2020 প্রথম দিকে আমাদের ফিজিক্স পুরো শেষ হয়ে যায়, কেমিস্ট্রি পর্যন্ত পুরো শেষ হয়ে যায়, ঠিক আছে। এবার আবার যারা ক্লাস চাইছো তারা হয়তো ভাবছো যে রিভিশন করান, তো রিভিশনও আমি তোমাদের 46টা ভিডিওতে করিয়ে দিয়েছি। মানে প্রথমে আমি পুরো চ্যাপ্টার কমপ্লিট করিয়েছি, দুটোর আলাদা আলাদা করে 35 থেকে 35টা ফিজিক্সের, 30টা মনে হয় তোমাদের কেমিস্ট্রি ভিডিও আছে, মানে টোটাল 65 ভিডিওস আছে, প্লাস 46টা ভিডিও আমি আরও দিয়েছিলাম রিভিশন করানোর জন্য, ঠিক আছে। এবার এই যে এতগুলো ভিডিও টোটাল 65 প্লাস 46 করলে প্রায় 100-র ওপরে হয়ে যায়। তো এগুলো করলে তোমাদের মোটামুটি ওভারঅল ক্লিয়ার হয়ে যাবে। তোমরা সেইটা কেউ করবে না, তোমরা নতুন চাও, আমি নতুন দিচ্ছি, কিন্তু মুশকিল হচ্ছে নতুন দিলে কিন্তু রিপিটেশন আসবে, এই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো পুরোনো ভিডিওগুলোকে দেখতে থাকতে হবে, ঠিক আছে। চলো নেক্সট আমি 5 দাগে যাবো। আচ্ছা, একটা রিকোয়েস্ট করবো, প্লিজ তোমরা পুরোনো ভিডিওগুলোকে বারবার দেখো, কারণ যেটা একটু আগে বললাম, আর যে আমি বললাম যে 120টা বা 130টার ওপরে ভিডিও আছে। যদি তোমরা কেউ চাও তাহলে টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড করো, আমি বলে দিচ্ছি কীভাবে তোমরা পেয়ে যাবে ওইগুলোর লিঙ্ক। নর্মালি ইউটিউবে গেলেও পেয়ে যেতে পারবে, প্লাস তোমরা টেলিগ্রাম অ্যাপ তোমরা ডাউনলোড করো, এবং টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড করার পর তোমরা সার্চ করো WB এক্সাম পোর্টাল, এটাকে সার্চ করো, ঠিক আছে। WB এক্সাম পোর্টাল, এটা ওপেন গ্রুপ। WB এক্সাম পোর্টাল তোমরা সার্চ করো, দুটো পাবে, দেখবে WB এক্সাম পোর্টালও আছে, WB এক্সাম পোর্টাল কুইজ বলে একটা গ্রুপ আছে। দুটোতে যে কোনো একটা তোমরা জয়েন করতে পারো, দুটোতেই জয়েন করতে পারো। জয়েন করার পর যিনি অ্যাডমিন আছেন তাকে রিকোয়েস্ট করতে হবে যে স্যার আমাদের ম্যাম বা স্যার, ম্যামই থাকেন, যে সায়েন্সের যে ক্লাসগুলো আছে সেগুলো আমাদের লিঙ্কগুলো পাঠাতে, তিনি পাঠিয়ে দেবেন, ঠিক আছে। চলো নেক্সট আমি পরেরটায় যাব। এখানে তোমাদের বলেছে যে যদি একটি হিটারের কয়েলের, এটা কয়েল হবে, হিটারের কয়েলের রোধ 750 হয়, 750 ওহম হয়, তাহলে 220 ভোল্ট ইলেকট্রিক হিটারের মধ্য দিয়ে কতটা তড়িৎ প্রবাহিত হবে। সেম ফরম্যাট আমরা ইউজ করব, R = V/I, একটু আগে যেটা বললাম। এখান থেকে আমরা I = কী পেয়ে যাব, V/R পেয়ে যাব, ঠিক আছে। মানে প্রবাহ = V/I, ঠিক আছে। তড়িৎ প্রবাহকে অ্যাম্পিয়ার বলা হয় বা শর্টে I বলে ধরা হয়। তো V এখানে কত আছে, ভোল্ট, V ফর ভোল্ট, এটা ইজিলি মনে থাকবে 220, আর রোধ আমাদের কত আছে, R ফর রোধ কত আছে 750। এখান থেকে দেখতে পাচ্ছি এই শূন্য কেটে যাচ্ছে, 5 দিয়ে এটাকে কাটলে হয় 4 4 4 5 20, 4 5 20, আর এটা তোমাদের হয় কত 15, ঠিক আছে, 15 এই তোমাদের হয়। এবার যদি বিয়োগ ভাগ করো আর কি, তাহলে কত হচ্ছে দেখো, এখানে 15 দুগুণে 30, 3 পরং 45, 15 দুগুণে 30 আমার যাচ্ছে, 30 মানে 140, 140 মানে 9, মানে 9, তাই তো। তাহলে এখানে 0.29 অ্যাম্পিয়ার ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। 0.29 অ্যাম্পিয়ার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ ফার্স্ট অপশান ইজ দ্য কারেক্ট অপশান, ঠিক আছে। ফার্স্ট অপশান ইজ দ্য কারেক্ট অপশান, দেখো বেরিয়ে গেল। খুব ইজিলি, কিছু নয়, এই ফরম্যাটটাকে তোমাকে ইউজ করতে হবে। এখানে R ফর রোধ, V ফর ভোল্ট, I ফর প্রবাহ, ঠিক আছে, মানে তড়িৎ প্রবাহ, ঠিক আছে। চল নেক্সট আমরা পরেরটায় যাব। পরেরটা দেখো 6 দাগ বলেছে, দেখো আবারও একই প্রশ্ন, 6 ওহম রোধযুক্ত একটি তারকে 2 ভাঁজ করে দিলে নতুন রোধ কী হবে। এখানে আরেকবার তোমাদের বুঝিয়ে দেবো। অ্যান্সার হবে তোমাদের 6/4, 6/4 মানে বুঝতেই পারছো 1.5 ওহম উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এটা তোমাদের অ্যান্সার হবে, অর্থাৎ ফার্স্ট অপশন উইল বি দ্য কারেক্ট অপশন। এখন এটা হয় কী করে সেটা তোমাদের একটু আগেই আমি কিন্তু বলে দিয়েছি, তাও আরেকবার বলে দিই। ধরো সাপোজ একটা এখানে তার আছে, একটু রোগা করে আঁকলে ভালো হয়, জাস্ট এ মিনিট। যারা ভাবছো যে এগুলো আমাদের দরকার নেই তারা প্লিজ স্কিপ করে যেতে পারো, ঠিক আছে। তারা স্কিপ করে যাও, তাদের জন্য কোনো হার্ড ফিলিং আমার থাকবে না, তারা স্কিপ করে যাও, তাদের দরকার নেই বলে তারা স্কিপ করছে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আর যারা শুনতে চাইছো তারা প্লিজ একবার ভালো করে শুনে নাও, ঠিক আছে। এই হচ্ছে তোমার সাপোজ ধরো একটা তার আছে, তুমি কি করছো, এই তারের লেন্থ ধরো আছে L, ঠিক আছে। এই তারের লেন্থ ধরো সাপোজ আছে L, আর এরিয়া সাপোজ ধরো এই তারের যে এরিয়া আছে সেটা সাপোজ ধরো A আছে, ঠিক আছে, এ আছে। তুমি কি করছো, এটা সাপোজ ধরো তারের মিড পয়েন্ট, এটা সাপোজ ধরো তারের মিড পয়েন্ট। আমরা কি করছি, তারের এই মিড পয়েন্ট থেকে
ঠিক আছে, তারের এই মিড পয়েন্ট থেকে আমরা কি করছি, তারটাকে 2 ভাঁজ করে দিচ্ছি। ঠিক আছে, আমরা কী করছি, তারের মিড পয়েন্ট থেকে তারটাকে কী করছি, আমরা 2 ভাঁজ করে দিচ্ছি। এই একটা ভাঁজ হলো, ওকে, সিমিলার এই একটা ভাঁজ হলো, অর্থাৎ তারের মিড পয়েন্ট থেকে আমরা তাকে কী করলাম, 2 ভাঁজ করলাম। তো তুমি যেই 2 ভাঁজ করলে তুমি দেখতে পেলে এ এদিকেও আছে, নিচেও আমাদের এ আছে, তাহলে আমাদের যে ক্রস সেকশন অফ এরিয়া হয়ে যাচ্ছে সেটা হচ্ছে 2a হয়ে যাচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি লেন্থ আমাদের হাফ L/2 হয়ে যাচ্ছে। এবার আমরা কি জানি, আমরা জানি যে রোধ, যারা জানো না আমি বারবার বলছি তারা স্কিপ করে চলে যাও, ঠিক আছে, মানে যারা জানো তারা স্কিপ করে চলে যাও, যারা জানো না তারা শুনে নাও। রোধ হচ্ছে এরিয়ার সাথে ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে, মানে রোধ ইকুইভ্যালেন্ট টু 1/a, 1/, মানি অঙ্কে 1/, কথার মানি হচ্ছে ব্যস্তানুপাতিক, ঠিক আছে। কিন্তু সরি জাস্ট আরেকবার লিখে দিচ্ছি, 1/a হয়। কিন্তু আমরা এটা জানি আবার রোধ হচ্ছে কিন্তু লেন্থের সাথে আমাদের কিসের সম্পর্কে থাকে, সমানুপাতিক সম্পর্কে থাকবে। মানে লেন্থ যেহেতু এখানে হাফ হয়ে গেছে, রোধও আমাদের কী হয়ে যাবে, হাফ হয়ে যাবে। এবং এখানে যেহেতু এরিয়া আমাদের ডবল হয়ে গেছে, সেহেতু এখানে রোধ কী হবে, এটাও আমাদের হাফ হয়ে যাবে। তাহলে আগের বারে যে রোধ ছিল যদি সেটা আর হয়, এবারে কি হয়ে যাচ্ছে, এবারে 1/2 × 1/2, মানে আগের বারে রোধের সাথে এবারে রোধের পার্থক্য হচ্ছে R/4, অর্থাৎ আগের বারে যা রোধ ছিল নতুন রোধ হয়ে যাবে তার 1/4। এই জন্য আমরা এখানে কি করেছি, 6/4 করেছি। এই জায়গায় আমরা যে করেছি 6/4 এই কারণে করেছি, আগের বারে রোধ ছিল 6, তার 4 ভাগ হয়ে যাবে, অর্থাৎ 1.5 ওহম হবে। ওকে, আশা করি এর পরের বার আর বোঝাতে লাগবে না, ক্লিয়ারলি তোমাদের দুটো মানে প্রশ্নে আমি ভালো করে বুঝিয়ে দিলাম। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। ইজি প্রশ্ন দেখো কি বলছে একটা বস্তু 6 সেকেন্ডে 20 মিটার দূরত্ব অতিক্রম করছে, এবং আর একটা বস্তু, এবং সেই বস্তুটাই 4 সেকেন্ডে, পরবর্তী 4 সেকেন্ডে 30 মিটার দূরত্ব অতিক্রম করছে। তোমাকে কী জিজ্ঞেস করেছে, বলেছে যে বস্তুটার গড় গতিবেগ কত। এখন গড় গতিবেগের যে সংজ্ঞা পাই তাতে আমরা জানি যে টোটাল ডিস্ট্যান্স বাই টোটাল টাইম, ঠিক আছে। টোটাল ডিস্ট্যান্স ডি ফর ডিস্ট্যান্স বাই টোটাল টাইম, ঠিক আছে, টোটাল টাইম। এখন টোটাল টাইম কত হচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি 10 সেকেন্ড, আর টোটাল ডিস্ট্যান্স আমাদের কী হচ্ছে 50 মিটার। তাহলে টোটাল ডিস্ট্যান্স হচ্ছে 50 মিটার, টোটাল টাইম হচ্ছে আমাদের 10 সেকেন্ড, ঠিক আছে। তো দ্যাট মিন্স এদিকে লিখছি অ্যান্সার আমাদের কত হবে, 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড। এখন 5 মিটার পার সেকেন্ডকে এভাবে লেখা যায়, আবার এভাবেও লেখা যায়, 5 মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1। কারণ এই যে 5 মিটার পার সেকেন্ড, এটা মানে হচ্ছে 5 মিটার বাই সেকেন্ড, 5 মিটার বাই সেকেন্ড, বাই মানেই -1 পাওয়ারে থাকবে। বাইকে আর কি লেখা যায়, -1, মাথায় -1 লেখা যায়। তাহলে কোথায় আছে এই অপশানটা, আমরা দেখতে পাচ্ছি এটাতেই আছে, তো এটা আমাদের কারেক্ট অপশান হবে, ঠিক আছে। এখানে দেখো প্রত্যেকটাই প্রায় সেম রয়েছে, তুমি যদি ভুল করে ক্লিক করে দিয়ে আসো এইটাতে, এই যে এইটাতে, তাহলে কিন্তু সেটা কিন্তু গন্ডগোলে পড়ে যাবে তুমি। অ্যান্সার কিন্তু এগুলো একটাও কিন্তু হবে না, অ্যান্সার তোমাদের সেকেন্ড অপশান উইল বি দ্য কারেক্ট অপশান, অর্থাৎ বি উইল বি দ্য কারেক্ট অপশান, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। তো ছোটো ছোটো ভুল ওরা তোমাদেরকে দিয়ে করাতে চায়, সেই ভুলগুলোকে একটু খেয়াল রাখলে কিন্তু ওভারকাম করা যায়, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরেরটা যাব। পরের প্রশ্ন দেখো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কুলম্বের সাথে অ্যাম্পিয়ারের সম্পর্ক কী সেটা যদি তোমরা জানো তাহলে তোমাদের সুবিধা হবে। এটাও আমি তোমাদের প্রোভাইড হইতে খুব ভালো করে করিয়েছিলাম, ওই জন্য বলছি প্রিভিয়াস ক্লাসগুলো একবার দেখতে হবে, ভালো করে রিভিশন করতে হবে, ঠিক আছে। টিচারের কাজ পড়িয়ে দেওয়া এবং তোমাদের রিভিশন করিয়ে দেওয়া, আমি কিন্তু দুটোই করিয়েছি। চ্যাপ্টার শেষ করার পর রিভিশনে করিয়েছি, 46টা ভিডিও আছে, 10টা বা 15টা ভিডিও না, 46টা রিভিশন ভিডিও আছে, ঠিক আছে, টোটাল জেনারেল সায়েন্সের। তো প্রথমে বেসিক চ্যাপ্টারগুলো করে তারপর তোমরা রিভিশন ক্লাসগুলো দেখতে পারো। ওভারঅল 130-র ওপরে ক্লাস আছে, ঠিক আছে। চলো, আর এগুলো না ধরে 130, এগুলো ধরলে তো আরও বেশি হয়ে যায়। তো 10 মিনিটে একটি সার্কিটের মধ্য দিয়ে 30 কুলম্ব চার্জ প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ কত হবে, ঠিক আছে। ক্লিয়ারলি তোমরা জানো যে অ্যাম্পিয়ারের সাথে, অ্যাম্পিয়ার মানে তড়িৎ প্রবাহ, ঠিক আছে, অ্যাম্পিয়ার মানে কি তড়িৎ প্রবাহ, অ্যাম্পিয়ার ফর আই। অ্যাম্পিয়ারের সাথে তড়িৎ প্রবাহের যে সম্পর্ক হয়, কুলম্ব মানে সি, এটা হয় সেকেন্ড, ঠিক আছে। অর্থাৎ অ্যাম্পিয়ার ইকুয়াল টু কী হয়, কুলম্ব 1 কুলম্ব বাই 1 সেকেন্ড, ঠিক আছে। 1 কুলম্ব, আমি লিখিয়ে দিচ্ছি এখানে, 1 কুলম্ব, আসলে তোমাদের জন্য বাংলাতে বলবো না ইংরেজিতে বলবো, এটা আমি কনফিউজ হয়ে যাই। 1 কুলম্ব বাই 1 সেকেন্ড, 1 অ্যাম্পিয়ার ইকুয়াল টু কী হয়, 1 কুলম্ব বাই 1 সেকেন্ড। কিন্তু তুমি যখন এখানে টাইমটা মিনিটে দেওয়া আছে, সেকেন্ডে দেওয়া নেই, তো আমাকে আবার কুলম্বই মানে অ্যাম্পিয়ারই বার করতে বলেছে, মানে আই বার করতে বলেছে, ঠিক আছে। অর্থাৎ তড়িৎ প্রবাহ বার করতে বলেছে, প্রবাহ বলে লিখে দিচ্ছি এখানে, ঠিক আছে, প্রবাহ।
তড়িৎ প্রবাহ বার করতে বলেছে, তার মানে আমাকে কুলমটা তো আমার 300ই বসবে, কিন্তু মিনিটটাকে আমাকে কী করতে হবে, সেকেন্ডে ট্রান্সফার করতে হবে। অর্থাৎ 10 তো আছে, তার সঙ্গে 60 তুমি গুণ করে দাও, তাহলে এখানে কত হবে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, এটা কাটলে হয় তোমাদের 5, মানে 0.5 অ্যাম্পিয়ার। কত হবে? 0.5 অ্যাম্পিয়ার। ওকে, এ ফর অ্যাম্পিয়ার। এখানে অ্যান্সার তোমাদের কী হবে? এইটা তোমার উত্তর হবে 0.5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এবার এই যে নান আমি লিখেছি এই জায়গায়, এই যে নান, এখানে নান ছিল না অ্যাকচুয়ালি, ঠিক আছে, এখানে নান ছিল না। এই জায়গায় যে অপশানটা ছিল সেটা ভালো করে বোঝা যাচ্ছিল না বলে যিনি এডিট করেছেন উনি নান বলে লিখেছেন। এই জায়গায় আমার মনে হয় অপশান ছিল তোমাদের 30 অ্যাম্পিয়ার। খুব স্বাভাবিক, অনেকেই 300/10 করে, অনেকে ভুলটা কী করে আমি বলে দিই, ভুলটা কী হয় সেটাও বলে দিই। 300/10 করে দেয়, করে দিয়ে এখানে 0 কেটে 30 অ্যাম্পিয়ার অ্যান্সার করে দিয়ে বেরিয়ে যায়, যেটা কিনা সম্পূর্ণ রং। 30 অ্যাম্পিয়ার কিন্তু এখানে অ্যান্সার হবে না। যদি ওখানে নান না থেকে 30 অ্যাম্পিয়ার অ্যান্সার থাকতো তাহলে কিন্তু অ্যান্সার তোমার ভুল হয়ে যেত। মনে রাখবে 30 অ্যাম্পিয়ার উইল নট বি দ্য কারেক্ট অপশান, ঠিক আছে, কারণ ওটাকে মিনিট থেকে আমাকে সেকেন্ডে আনতে হবে, তবেই আমি এখানে ইউজ করতে পারবো। এই সমস্ত ছোটো ছোটো ভুলগুলোকে খেয়াল রাখবে। আগের দিনে আমার একজনের সঙ্গে কথা হচ্ছিলো, সে বললো স্যার এরকম ধরনের মিস্টেক আমার খুব হচ্ছে। তো আমি তাকে বললাম যে আগে বেসিকটা তোমাকে ডিটেলস ভালো করে জানতে হবে। ফিজিক্স কোনো ছেলে খেলা নয়, ফিজিক্সে যদি বেসিক না জেনে দৌড়াও তাহলে তুমি হোঁচট খাবেই খাবে। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাবো। আচ্ছা, পরের প্রশ্ন, আচ্ছা সরি, এই প্রশ্নের অপশানটা তোমাদের নেই, সরি, চেষ্টা করো একবার। এবং এই প্রশ্নটা কিন্তু লেভেলের প্রশ্ন, ঠিক আছে, আগেরবারে যেগুলো করলে তাতে তোমাদের এককে কোনো প্রবলেম হয়নি। এটা হচ্ছে ফার্স্ট প্রশ্ন যেখানে তোমরা দেখবে এককে তোমাদের একটা প্রবলেম ফেস হচ্ছে। ঠিক আছে, আগে আমি কতগুলো এক্সেপশনাল জিনিস তোমাদের বলে দিই, বা যেগুলো তোমরা পড়েছো মনে নেই হয়তো, যে 1 নিউটন ইকুয়াল টু 10⁵ ডাইন হয়। 1 নিউটন ইকুয়াল টু কী হয়? 10⁵ ডাইন হয়। ঠিক আছে, আর জিনিস মনে রাখবে যে 1 জুল ইকুয়াল টু যেমন নিউটন ইন্টু মিটার, ঠিক আছে, তাই না? 1 জুল ইকুয়াল টু কী হয়? নিউটন ইন্টু মিটার। তেমনই 1 আর্গ ইকুয়াল টু তোমাদের হয় ডাইন ইন্টু সেমি। ঠিক আছে, আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে 1 জুল ইকুয়াল টু 10⁷ আর্গ, ই ফর আর্গ। ঠিক আছে, ই ফর আর্গ। এই কটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে এবং তারপর এইগুলোকে ঠিক করে সেট করলে তোমরা অ্যান্সার এখানে ইজিলি পেয়ে যাবে। ঠিক আছে, ওকে, চলো দেখো আমাদের এখানে বলেছে কার্যের পরিমাণ 20 ইন্টু 10⁶। কী বলেছে? 20 ইন্টু 10⁶। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা যখন জুল থেকে আর্গে আসছি তখন 7 রয়েছে। তো কেন না এটাকে আমরা 7 করে দিই, তাহলে আমাদের একটু সুবিধা হতে পারে। তো 20কে লেখো 2 ইন্টু 10, আর এদিকে আমার 10⁶ আর্গ আছে, ই ফর আর্গ দিচ্ছি আমি। তো এখান থেকে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি এটাকে আমি লিখতে পারি 2 ইন্টু 10⁷ আর্গ। বলো এটাকে কি আমি লিখতে পারি না? 2 ইন্টু 10⁷ আর্গ, এটাকে ইজিলি লেখা যায়। ঠিক আছে, তা আমি দেখতে পাচ্ছি এখানে 2 ইন্টু 10⁷ আর্গ আছে আমাদের, তাই না? এইটা আছে, এইটা ইকুয়াল টু কী হওয়া উচিত? দেখো 1 আর্গ ইকুয়াল টু ডাইন ইন্টু সেমি। কী আছে? ডাইন ইন্টু সেমি। তার মানে আমাদের যে বল বেরোবে সেটা নর্মালি ডাইনে বেরোনোর কথা। আমরা জানি ডাইন কিন্তু বলের একক। ঠিক আছে, নিউটন যেমন বলের একক, ডাইনে তেমন বলের একক। ঠিক আছে, সিজিএস আর এসআই এই দুটো আলাদা হয়, আমরা সবাই জানি। তো ডাইন ইন্টু সেমি, কিন্তু আমাদের এখানে দেখো সেমি নেই, এখানে আবার 1 মিটার দেওয়া রয়েছে। তাহলে 1 মিটার ইকুয়াল টু কত সেমি? আমরা জানি 10⁻², তাই না? দেখো এটা তোমাদের আবার প্রবলেম করে দেবে, আমরা এখানে 100 সেমি দিয়ে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, 100 সেমি, তাই না? 1 মিটার ইকুয়াল টু 100 সেমি। বা এটাকে চলো একটা কাজ করি, পরের লাইনে করি। তোমরা ভাট করে বলবে স্যার 100 সেমি কোথা থেকে পেলেন, তখন আমাকে আবার অ্যান্সার দিতে হবে। চলো একেবারেই তোমাদের এই প্রশ্নে অ্যান্সার ভাঙিয়ে দিই, মানে ডাউটটা ক্লিয়ার করে দিই। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমি একদম স্কিপ আউট করছি না কিছু, একদম ডিরেক্টলি করছি। তোমাদের স্কিপ আউট চাইলে করতে পারতাম, তোমাদেরই অসুবিধা হতো এই আমাদের। ঠিক আছে, এটাকে আবার কি লেখা যায়? 2 ইন্টু 10⁷ আর্গ। আচ্ছা, ই ফর আর্গটাকে তুলে দিচ্ছি, এখন আমরা ক্যালকুলেশন করছি। ডি ইন্টু 10⁻², তাই না? এত সেমি লেখা যায় এটাকে, কারণ 100 মানে 10⁻²। ওকে, তো আমরা এদিকে যদি নিয়ে যাই আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমাদের আছে 10⁻⁷, আর এইদিকে আমাদের চলে আসছে 10⁻², তলায় যাবে, ইকুয়ালটা আমাদের এত ডাইন। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এই 2 দিয়ে, এই যে 2 আছে না, এই যে 2, এই যে 2, এই 2 দিয়ে আমরা যদি এটাকে কাটি, এই 2 দিয়ে আমরা যদি এটাকে কাটি, ভালো করে বুঝবে, এই 2 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি
2 ইন্টু 10⁵ এত কী আছে, এত ডাইন, পয়েন্ট টু বি নোটেড, এত ডাইন কিন্তু আমরা পাচ্ছি, এত ডাইন। কিন্তু আমাদের এখানে ডাইনে অ্যান্সার চাই, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কনসেপ্ট, যে আমাদের এখানে কিসে অ্যান্সার চেয়েছে, আমাদের এখানে অ্যান্সার চেয়েছে নিউটনে, ঠিক আছে। তাহলে আমাদের নিউটন থেকে ডাইনে কনভার্ট করার যে ফর্মুলা আছে সেটা আমাদের ইউজ করতে হবে। আমরা এখানে কি জানি, এই জায়গাটা দেখো, আমরা জানি 1 নিউটন ইকুয়াল টু 10⁵ ডাইন, ওকে। তো 1 নিউটন আমি লিখছি এখানে ওইটাই 10⁵ ডাইন, ঠিক আছে। দেখো এই অঙ্কটা আমি তোমাদের ভেঙে ভেঙে করছি বলে টাইম লাগছে, স্পিডে যখন 2-3বার প্র্যাকটিস করে ফেলবে তখন দেখবে এগুলো আর তোমাদের লিখে লিখে করতে হচ্ছে না, ইজিলি মাথায় চলে আসছে। কিন্তু আমি বলবো লিখে করলে একটু সুবিধা হয়, কি ভুল হওয়ার চান্স 99% কমে যায়, ঠিক আছে। এই তোমাদের থাকলো 1 নিউটন ইকুয়াল টু 10⁵ ডাইন, ঠিক আছে। এবার তুমি বলো 1 ডাইন, জাস্ট আ মিনিট, 1 ডাইন ইকুয়াল টু তাহলে কী হবে 1/10⁵ নিউটন, ঠিক আছে। 1 ডাইন ইকুয়াল টু 10⁵ নিউটন। আর এখানে আমার কত ডাইন আছে, এখানে আমার আছে 2 ইন্টু 10⁵ ডাইন আছে, 2 ইন্টু 10⁵ ডাইন আছে। তো 1 ডাইন ইকুয়াল টু যদি এটা হয়, 1 ডাইন ইকুয়াল টু যদি এত নিউটন হয়, তো এত ডাইন ইকুয়াল টু কী হবে 1/10⁵ ইন্টু 2 ইন্টু 10⁵ নিউটন দাঁড়াবে, এত নিউটন দাঁড়াবে। ইট ইজ ইন নিউটন, ফুললি ইন নিউটন। আমরা কি দেখতে পাচ্ছি, এটা আর এটা আমাদের কেটে বেরিয়ে যাচ্ছে, তার মানে আমাদের অ্যান্সার কী আসছে 2 নিউটন, ঠিক আছে। অর্থাৎ এই প্রশ্নের যে উত্তর আসবে সেটা আমাদের আসবে 2 নিউটন। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওকে। কত নিউটন বল প্রয়োগ করলে, কত নিউটন বল প্রয়োগ করলে বল প্রয়োগ বিন্দুর সরণ 1 মিটার হবে অ্যান্সার, এবং কার্যের পরিমাণ হলে 1 মিটার হলে কার্যের পরিমাণ এত হবে, এত আর্গ হবে, উত্তর হবে আমাদের 2 নিউটন। 2 নিউটন বল প্রয়োগ করলে তবেই আমাদের বল প্রয়োগ বিন্দুর সরণ এত হবে এবং কার্যের পরিমাণ হবে এত আর্গ। ক্লিয়ার হয়েছে? দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওকে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাবো। এটা কিন্তু গুড কোশ্চেন ছিল, আর যদি এখানে না বুঝতে পারো লাস্ট দুটো প্রশ্ন 20 আর 21 বা 21 আর 22 দাগ পর্যন্ত ওয়েট করো। 21 আর 22 দাগে তোমাদের দারুণ দারুণ অঙ্ক আছে কিছু এই ওপরে, এই আর্গ আর নিউটনের ওপরে, ঠিক আছে। চলো পরের প্রশ্নে। আচ্ছা, পরের প্রশ্ন 10 দাগ। 13 কেজির একটি বস্তু যদি মাটি থেকে 5 মিটার ওপরে ওঠে তাহলে কতটা কার্য হয়, ঠিক আছে। দেখো এখানে কার্য বলেছে, কার্য বলেছে, ঠিক আছে, গতিশক্তি বা স্থিতিশক্তি বলেনি। এখন তোমাদের মনে রাখতে হবে যে কার্য আর শক্তির একক হচ্ছে সেম, ঠিক আছে। তো তুমি যদি এখানে শক্তি মাপো তাহলে তোমার কার্য অলরেডি তুমি মেপে ফেলবে, ঠিক আছে। দেখো এখানে ভালো করে বুঝবে, এখানে কার্য বলেছে, শক্তি বলেনি, কিন্তু আমি বারবার বলছি এটা ইম্পর্টেন্ট, কারণ স্টুডেন্টরা ইজিলি গেট কনফিউজড। কার্য বলেছে, শক্তি বলেনি। তো আমরা যদি এখানে স্থিতিশক্তি মাপি তাহলে সেটাই আমাদের কার্য হয়ে দাঁড়াবে, ঠিক আছে। কারণ কার্য আর শক্তির যে একক হয় সেটা সেম হয়। তো এখানে তোমার স্থিতিশক্তি কী হবে, আমরা দেখতে পাচ্ছি যে 13 কেজি আছে, আর আমাদের বলে দিয়েছে যে 9.8 ধরতে, আর আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি আমাদের 5 মিটার উঠেছে। এই তিনটেকে গুণ করলে আমরা অ্যান্সার পেয়ে যাব, কারণ আমরা জানি যে স্থিতিশক্তি সমান কী হয়, মাস মানে এম ইন্টু জি, জি ফর এই যে জি, ঠিক আছে, অভিকর্ষজ ত্বরণ, ইন্টু আমরা দেখতে পাচ্ছি হাইট mgh, এই হচ্ছে ফর্মুলা হয়। এখান থেকে যদি গুণ করি আমি কি দেখতে পাচ্ছি যে 9.8 আছে, তাহলে আমার আচ্ছা চলো ডিরেক্টলি গুণ করি। এটা তোমাদের আছে 65 আর এদিকে আছে 9.8। বড় বড় গুণ ডিরেক্টলি করার নিয়ম আমি কিন্তু আগেও তোমাদের বলেছি, ঠিক আছে। 65 ইন্টু 98 আগে করো, তারপর পয়েন্ট একটা বসিয়ে দিও। তো আমি দেখতে পাচ্ছি 8 5 40 0, আর থাকলো 4, আর 8 6 48, 48 আর 4 হচ্ছে তোমার 52, 52 আর 5 নং 45, 52 আর 5 হচ্ছে তোমার 57, 57 আর 40 হচ্ছে তোমার 97, তাই তো। 97 এর 7 বসছে, হাতে থাকলো তোমার 9, আর 6 নং 54, 54 আর 9 হচ্ছে তোমাদের 63, আর এখানে একটা পয়েন্ট ছিল মাঝখানে, তো এই শূন্যটা এখানে উড়ে বেরিয়ে যাবে। দ্যাট মিনস অ্যান্সার উইল বি 637। এটা আমার অ্যান্সার হবে, হিয়ার ইজ দ্য অ্যান্সার, ফার্স্ট অপশন ইজ দ্য কারেক্ট অপশন, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে এখানে স্থিতিশক্তি আর কার্য তোমাদের সেম হবে, কারণ কার্য আর শক্তির একক সেমই হয়, জুল হয়, ঠিক আছে। এটা তো আমি জাস্ট তোমাদের শর্টকাটে গুণটা দেখিয়েছি। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এই হচ্ছে তোমাদের গুণটা আছে জাস্ট এখানে, ওকে। কারেক্ট অ্যান্সার তোমাদের এটা হবে 637। ক্লিয়ার হলো?
চল নেক্সট আমার পরেরটা যাবো। অ্যান্সার কী হবে, এম ইন্টু জি ইন্টু এইচ, অর্থাৎ এমজিএইচ মানে স্থিতিশক্তি মাপলে আমার এখানে অ্যান্সার বেরিয়ে যাবে। চলো পরের প্রশ্নে। একটু আগেই আমি তোমাদের যে অঙ্ক করেছি তার উপর বেস করে দেওয়া হয়েছে। আমরা জানি আই মানে প্রবাহ, ঠিক আছে। প্রবাহ সমান সমান আমরা কী জানি, আমরা জানি কুলম্ব বাই আমরা কী জানি সেকেন্ড, ঠিক আছে, বাই আমরা কী জানি সেকেন্ড। এখানে প্রবাহ দেওয়া রয়েছে কত 0.75, কুলম্ব কত দেওয়া রয়েছে সেটা দেওয়া নেই, যেটা বার করতে হবে। দেখো চার্জের একক হচ্ছে কুলম্ব, ওই জন্য চার্জ বা কুলম্ব আমাদের বার করতে হবে। আমি এখানে কুলম্বকে সি বলে ধরে নিচ্ছি, সেটাই ধরা হয়। সেকেন্ড আমাদের কত বলেছে নেই, কিন্তু আমাদের মিনিট আছে, মিনিটকে সেকেন্ডে পরিণত করো মানে 9 × 60 হবে। তার মানে এদিকে আমাদের 75 × 9 × 60, এইটা আমাদের এক্স্যাক্টলি হবে, এই হচ্ছে আমাদের হবে এক্স্যাক্টলি, ঠিক আছে। ওকে ক্লিয়ার? তো চলো করো। আমরা দেখতে পাচ্ছি দশমিক উঠছে মানে নিচে আমাদের একটা 100 আসছে। এই শূন্য কেটে গেল, ডিরেক্টলিও করা যেত। আচ্ছা চলো করেই ফেলেছি। আমি দেখতে পাচ্ছি এখানে তোমাদের 3, 2 দিয়ে কাটছে, এখানে তোমাদের 5, ঠিক আছে। 5 দিয়ে এটাকে কাটলে 5 × 15 = 75, ঠিক আছে। 15 × 9 করলে 135, 135 × 3, এইটা আমাদের অ্যান্সার হবে। তো আমি দেখতে পাচ্ছি 3 × 39 আর একে 40 মানে 405 আমাদের অ্যান্সার হবে। কোথায় আছে, লাস্ট অপশন ইজ দ্য কারেক্ট অপশন, ঠিক আছে। চলো নেক্সট পরের প্রশ্ন। দেখো এগুলো সবই ফর্মুলা বেসড প্রশ্ন। ফিজিক্সে বেশিরভাগই ফর্মুলা থাকে, কিন্তু ছোটো জিনিস খেয়াল রাখতে হয়, কোন একক কোথায় বসছে, কোথায় মিনিট হবে, কোথায় সেকেন্ড হবে, কোথায় আওয়ার হবে, কোথায় কেজি হবে, কোথায় গ্রাম হবে, এগুলোকে খেয়াল রাখতে হয় একটু, ঠিক আছে। এই ধরনের ভুল কিন্তু টিসিএস কিন্তু মানে এই ব্যাপারগুলোর ওপরেই কিন্তু খেলা করে তোমাদের সাথে, ঠিক আছে। চলো নেক্সট 12 দাগে পরের প্রশ্ন কী বলছে দেখো, বলছে 7 নিউটন বল প্রয়োগ করে কোনো বস্তু দ্বারা কৃতকার্য যদি 56 জুল হয়, তাহলে অতিক্রান্ত দূরত্ব কত হবে। একটু আগেই আমরা দেখলাম যে ওয়ার্ক যেটা কিনা জুলে থাকে, তার যে তোমাদের সমীকরণ হয় বা ফর্মুলা হয়, সেটা কী হয় আমাদের বল ইন্টু সরণ, তাই না। একটু আগে আমরা দেখলাম বল ইন্টু সরণ, এবং একটু আগে তোমাদের করেও দেখিয়েছিলাম, ঠিক আছে। এখানে আমাদের ওয়ার্ক দেওয়া আছে, দেখো 56 জুল এই দেওয়া আছে। বল আমাদের কী থাকবে, নিউটনে থাকবে, যেটা অলরেডি আছে। আর সরণ আমাদের জিজ্ঞাসা করা হয়েছে, ঠিক আছে। তো পরিষ্কার। আচ্ছা দেখো আমি একটা জিনিস তোমাদের বলি, আমরা দেখতে পাচ্ছি এটা মিটার পার সেকেন্ড আছে, তো এটা তো আমাদের অ্যান্সার হবে না, এটাও আমাদের অ্যান্সার হবে না, ঠিক আছে, এরকম কিছু হয়ও না। ওকে, তো অ্যান্সার আমাদের এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। আর তুমি দেখতেও পাচ্ছ খুব ছোটো ছোটো এখানে তোমাদের দেওয়া আছে ভ্যালুগুলো। তো এখানে আমাদের 8ই অ্যান্সার হবে এবং 8 মিটার আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। 8 মিটার উইল বি দ্য কারেক্ট অপশান হেয়ার, এইটা আমাদের কারেক্ট অপশান, ঠিক আছে। এখন মিটারটাকে কিমিতে পরিণত করেও দেওয়া থাকতে পারতো। এখানে 8 মিটার না দিয়ে 8/1000, কারণ আমরা জানি মিটার ইকুয়াল টু 1000 কিমি, ঠিক আছে। 1 মিটার ইকুয়াল টু কী জানি আমরা, যে 1 কিমি ইকুয়াল টু 1000 মিটার। তো মিটার থেকে কিমিতে পরিণত করতে গেলে আমার 1000 দিয়ে ভাগ করতে হয়। তো 0.008 এত কিমি, এটাও আমার অপশানে থাকতে পারতো কিন্তু, ঠিক আছে। যদি খুব ঘুরিয়ে দিত এটা আমার অপশানে কিন্তু থাকতে পারতো। তো অ্যান্সার আমাদের কী হবে, থার্ড উইল বি দ্য, অর্থাৎ সি অপশান উইল বি দ্য কারেক্ট অপশান হিয়ার। চলো নেক্সট আমরা পরেরটায় যাবো। একটা জিনিস মনে রাখবে যে বল এবং সরণ যখন কার্য দিচ্ছে তখন কিন্তু একটা নিউটনে থাকবে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, স্টুডেন্টরা খুব গোলায়। একটা নিউটনে থাকবে আর একটা হচ্ছে তোমাদের কিন্তু মিটারে থাকবে, নট কিন্তু কিলোমিটারে থাকবে, এটা মনে রাখবে। কিলোমিটার কিন্তু অপশানে থাকে অনেক সময়, উত্তর কিন্তু হবে না, ঠিক আছে। কিন্তু যদি যেটা মিটারে বেরোবে সেটাকে যদি কিলোমিটার করে দেওয়া থাকে তাহলে অপশানে থাকবে, মানে অ্যান্সার হবে। যদি এটা 8 কিলোমিটার থাকতো তাহলে কিন্তু অপশানে এটা কারেক্ট অ্যান্সার হতো না। আমি যেটা বলতে চাইছি ভালো করে বুঝবে, কী বলতে চাইছি, ইম্পর্টেন্ট এগুলো। উত্তর করে আসবে সামান্য জিনিসের জন্য, মানে তীরে এসে তৈরি হবার মতো ব্যাপার হবে। এইটা যদি 8 মিটার না দিয়ে 8 কিমি থাকতো তাহলে কিন্তু অ্যান্সার হতো না, কারণ 8 মিটার আর 8 কিমির মধ্যে অনেক পার্থক্য আছে, ঠিক আছে। অ্যান্সার আমাদের 8 বেরিয়েছে বটে, কিন্তু অ্যাকচুয়ালি এটা 8 মিটার বেরিয়েছে, কিমি বেরোয়নি। হয় 8 মিটারই থাকতে হবে অথবা 0.008 কিমি থাকতে হবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকতে হবে, তাহলে অপশান কারেক্ট হবে। ক্লিয়ার হলো? চলো নেক্সট আমরা 13 দাগে যাবো। 13 দাগ কী বলছে দেখো, 10 কেজি ভরের একটি বস্তুর গতিবেগ এত হলে বস্তুটির গতিশক্তি কত। দেখো আমরা জানি যে গতিশক্তির যে ফর্মুলা সেটা হচ্ছে 1/2 × m × v², এই হচ্ছে আমাদের ফর্মুলা। হয় কী হয়, 1/2 × m × v²। তাহলে হাফ বসলো, m কি আমাদের 10 কেজি, ঠিক আছে, আর v² কি আমাদের 25 হবে, আমরা সবাই জানি, ঠিক আছে। v² আমাদের কী হবে 25 হবে। ওকে, তুমি অ্যান্সার দেখতেই পাচ্ছ এখানে ক্লিয়ারলি 5 হচ্ছে, তাহলে 125 উইল বি দ্য কারেক্ট অপশান, অর্থাৎ 125 জুল। কিন্তু এখানে শেখার ব্যাপার কি,
যে ভর আমরা যখন গতিশক্তি বার করছি তখন ভর আমাদের কেজিতে থাকবে, গ্রামে কিন্তু নয়। দ্বিতীয় কথা শেখার ব্যাপার কি, ভেলোসিটি যেটা গতিবেগ যেটা দেখতে পাচ্ছি সেটা আমাদের মিটার পার সেকেন্ডে থাকবে, কিলোমিটার পার আওয়ারে কিন্তু নয়। এই দুটো জিনিস হচ্ছে শেখার ব্যাপার। কি বললাম, কেজিতে থাকবে এবং এটা মিটার পার সেকেন্ডে থাকবে, এটা কিন্তু গ্রামে থাকবে না, থাকলে কিন্তু কেটে যাবে, ঠিক আছে। এটা কিন্তু গ্রামে থাকবে না, থাকলে কিন্তু অ্যান্সার ভুল হবে। আর এটা কিন্তু কিলোমিটার পার আওয়ারে থাকবে না, ঠিক আছে, থাকলে কিন্তু এটাও কিন্তু অপশানে ভুল দেবে। অ্যান্সার আমাদের কিন্তু কেজি এবং মিটার পার সেকেন্ড ইউজ করেই কিন্তু আমাদের করতে হবে। এই দুটো জিনিস তোমাদের শেখার ব্যাপার। ক্লিয়ার হলো? চলো নেক্সট পরের প্রশ্নে। অ্যান্সারে যে সমীকরণ বা যেটা ইউজ হবে সূত্র সেটা হচ্ছে হাফ ইন্টু এমভি স্কোয়ার, যেটা গতিশক্তির ফর্মুলা হয়, ঠিক আছে। একদম ইজি, দেখো ইজি প্রশ্ন কিন্তু গোলাবে কিন্তু এই যদি একটু ঘুরিয়ে দেয় না তখন ওই জায়গাতে গুলিয়ে যাবে কিন্তু। চলো পরের প্রশ্ন। আচ্ছা 14 দাগের অঙ্কটা দেখো কি বলেছে। 12 ভোল্ট বিভব পার্থক্যযুক্ত একটি সার্কিটের মধ্যে হওয়া কার্য 60 জুল হলে চার্জের পরিমাণ কত? এটা হচ্ছে তোমাদের পোটেনশিয়াল ডিফারেন্স, ঠিক আছে। পোটেনশিয়াল ডিফারেন্স মানে হচ্ছে বিভব পার্থক্য। বিভব পার্থক্য, ওয়ার্ক ডান এবং চার্জ, এই তিনটের মধ্যে যে রিলেশন আছে তার উপর বেস করে অঙ্কটা দেওয়া হয়েছে। এখন আমরা জানি বিভব পার্থক্য মানেই ভোল্ট, কারণ বিভব পার্থক্য এককই হচ্ছে ভোল্ট। ভোল্ট ইকুয়াল টু আমরা জানি ওয়ার্ক ডান বাই চার্জ মুভড, ঠিক আছে। চার্জ মুভ হচ্ছে, অর্থাৎ চার্জ এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তার জন্য কতটা বিভব পার্থক্য দরকার হচ্ছে এবং তার ফলে কতটা কাজ হচ্ছে, এই তিনটে রিলেশন হচ্ছে এইটা, ভোল্ট ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই চার্জ, ঠিক আছে। ওকে, তো ভি আমাদের দেওয়া আছে 12, ওয়ার্ক ডানও আমাদের দেওয়া আছে 60 জুল। তোমাকে বার করতে বলেছে চার্জের পরিমাণ, ঠিক আছে। এখান থেকে আমরা সি এদিকে দিয়ে দিচ্ছি, 60 তলায় যাচ্ছে আমাদের 12, তার মানে অ্যান্সার আমাদের আসছে 5, তাই না। 12 দিয়ে 60কে কাটলে 5 হয়, তো 5 কুলম, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। দেখো অ্যান্সার আমার বেরিয়ে গেল। ওকে, চলো নেক্সট আমরা 16 দাগে যাব। দেখো 15 দাগ 16 দাগ এর পরে আসবে। এম ভরের একটি বস্তুকে 4h উচ্চতায় তোলা হলে বস্তুটির স্থিতিশক্তি কত হবে? সিম্পলি ফর্মুলা ইউজ করলে উইল গেট দ্য অ্যান্সার, কারণ এখানে স্থিতিশক্তি জিজ্ঞেস করেছে। আমরা জানি স্থিতিশক্তির যে ফর্মুলা হয় সেটা হয় এম ইন্টু জি ইন্টু এইচ, ঠিক আছে। এখন কোনো কিছু বলা না থাকলে, ঠিক আছে, কোনো কিছু বলা না থাকলে দেখো এখানে ফরম্যাটটা এম জি এইচ ফরম্যাটই আছে, তাহলে এম এর ভ্যালু এমই রাখো, ঠিক আছে, জি এর ভ্যালু জি রাখো, আর এইচ এর ভ্যালু দাও 4h, কারণ এইচ এর ভ্যালু 4h আছে, এইচ উচ্চতা, এইচ ফর হাইট, ঠিক আছে। তা আমরা এখানে কী দেখতে পাচ্ছি 4mgh, এটাই আমাদের অ্যান্সার আসছে, তো এটাই আমাদের উত্তর হবে, অর্থাৎ ফার্স্ট অপশান ইজ দ্য কারেক্ট অপশান। চলো নেক্সট আমরা 16 দাগে যাবো। এগুলো খুব ছোটো ছোটো প্রশ্ন এবং ভালো প্রশ্ন। চলো নেক্সট পরের প্রশ্ন কী বলছে দেখো। 12 কেজি ভরের একটি বস্তুকে ভূমি থেকে একটি নির্দিষ্ট উচ্চতায় রাখা হয়েছে। যদি বস্তুটির, এটা বস্তুটির হবে, যদি বস্তুটির স্থিতিশক্তি 480 জুল হয় তাহলে উচ্চতা নির্ণয় করো। সেম ফরম্যাট, এম ইন্টু জি ইন্টু এইচ, এই হচ্ছে আমাদের স্থিতিশক্তির ফর্মুলা হয়, ঠিক আছে। এবং সেটা ইকুয়ালটা আমাদের কত দেওয়া রয়েছে, 480 জুল দেওয়াই রয়েছে অলরেডি, 480 জুল। ওকে, এটা দেওয়া আছে। আচ্ছা এম এর ভ্যালু কত বলেছে আমাদের, 12 কেজি, কারণ এম কেজিতেই থাকে, এইগুলো ইম্পর্ট্যান্ট। যদি এটা এম ধরো, সাপোজ এখানে দেওয়া রয়েছে 12 গ্রাম ভরের, তখন আমাকে এই কেজিটাকে কী করতে হতো, গ্রামে মানে গ্রামটাকে কী করতে হতো, কেজিতে কনভার্ট করতে হতো, কারণ গ্রাম দিয়ে কাজ চলবে না, কেজিতে নিয়ে যেতে হবে, ঠিক আছে। এগুলো বলে দিচ্ছি কারণ এবারে পরীক্ষা এরকম ধরনের আসতে পারে। জি এর ভ্যালু আমাদের অ্যাপ্লাই করতে বলা আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যদিও জি এর ভ্যালু 9.8 হয়, নর্মালি বলা থাকলে আমরা 10 ইউজ করি। হাইট আমাদের বার করতে বলা আছে, এটা ইকুয়াল টু আমাদের আছে 480, ঠিক আছে। এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি, একটা শূন্য কেটে গেল, তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা আমাদের 12 দিয়ে 48কে কাটলে আমাদের 4 হয়, তা হাইট আমাদের হবে 4, ঠিক আছে। এখন 4 কিলোমিটার না মিটার হবে, আমরা জানি 4 মিটারই আমাদের অ্যান্সার আসবে, তো অ্যান্সার হেয়ার উইল বি 4 মিটার, ঠিক আছে, এইটা আমাদের অ্যান্সার আসবে। এখন পরীক্ষায় কী করা থাকে, মিটারকে অনেক সময় কিলোমিটারে কনভার্ট করে দেওয়া থাকে, 0.004 কিলোমিটার। এটাও যদি অপশানে থাকতো তাও কিন্তু অ্যান্সার এটাও হতে পারতো, ঠিক আছে, অপশানে কিন্তু এটাও হতে পারতো। ওই জন্য আমি বারবার বলছি এই যে একক, সেটাকে একবার খুব ভালো করে দেখে নাও, যে বুকস আছে তোমার কাছে, নর্মালি যে কোনো বইতেই ঠিকঠাক দেওয়া থাকে। এই ফর্মুলাগুলো খুব পুরনো ফর্মুলা এবং ছোটোবেলায় আমরা পড়ি ফর্মুলাগুলো, 9-10 যে কোনো বই থেকে তোমরা এটা পেয়ে যাবে। কিন্তু ওভারঅল এনসিইআরটি পড়াটা জরুরি, কারণ এনসিইআরটি থেকে অনেক দারুণ দারুণ প্রশ্ন রেলওয়ে গ্রুপ বিতে আসে। আমি বলেওছি মঞ্জিত কৌর লক্ষ্মী সিংয়ের যে বই আছে সেটা থেকে হুবহু তুলে দেওয়া হয়েছে, এমন প্রশ্ন অনেক আছে, ঠিক আছে। চলো নেক্সট আমরা 17 দাগে যাব। পরের প্রশ্ন দেখো, বলেছে 17 কেজি ভরের একটি বস্তুর
স্থির গতিবেগ 2 মিটার পার সেকেন্ড হলে বস্তুটির গতিশক্তি কত। অর্থাৎ এখানে আমরা গতিশক্তির ফর্মুলা ইউজ করব, যেটা কিনা হাফ ইন্টু এম মানে মাস ইন্টু ভি তার হোল স্কোয়ার, এই হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, তো হাফের হাফ বসলো, এম আমাদের কত বলেছে 15 কেজি, যেটা কেজিতেই থাকা উচিত, তো কেজিতেই আছে। ভি স্কোয়ার আমাদের কত বলেছে তোমাদের 2 মিটার পার সেকেন্ড, যেটা মিটারে থাকা উচিত, মিটারেই আছে এবং এর স্কোয়ার হবে। তো আমরা দেখতে পাচ্ছি হাফ, আচ্ছা হাফ এখানে কেটে উঠে যাবে, তো 15 হবে, আর ওদিকে 2-এর একটা 2 বেঁচে থাকবে, কারণ হাফ দিয়ে একটা 2-এর হাফ একটা 2 কেটে বেরিয়ে যাবে। তো অ্যান্সার আমাদের হবে এখানে 30 জুল, এটা আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আজকে কোশ্চেন্সগুলো একটু সোজা সোজা আছে, কারণ এগুলো হচ্ছে প্রথম দিককার শিফট ছিল। ঠিক আছে, 2018-র, ওই জন্য একটু সোজা সোজা প্রশ্ন আছে। এরপরে যত আমরা পিছোতে থাকবো দেখবে কোশ্চেন্স টাফ হতে থাকছে, ওই জন্য নেক্সট ভিডিও এই যে পার্ট, এর যে নেক্সট পার্ট আসবে সেটা দেখা জরুরি। মোটামুটি 100 বা 150 কোশ্চেন্স আছে, আজকে তো তোমাদের প্রথম 30টা আমি কোশ্চেন্স করাচ্ছি। চলো পরের প্রশ্নে। আচ্ছা, এটা ওই সেম টাইপের প্রশ্ন। 12 কেজি ভরের একটা বস্তুকে ভূমি থেকে একটি নির্দিষ্ট উচ্চতায় রাখা হয়েছে, যদি স্থিতিশক্তি 600 জুল হয় তাহলে উচ্চতা নির্বাচন করো। জি ধরতে বলেছে 10 মিটার পার সেকেন্ড করো স্কোয়ার। এই হচ্ছে আমরা জানি mgh ইকুয়াল টু আমাদের দেওয়া রয়েছে 600 জুল। ঠিক আছে, এম এর ভ্যালু আমাদের কত বলেছে 12, জি এর ভ্যালু আমাদের কত বার করতে বলেছে, মানে বলে দিয়েছে 10, এইচ এর ভ্যালু আমাদের বার করতে বলেছে, তো 600। পরিষ্কার দেখতে পাচ্ছি 10-এর শূন্য দিয়ে 600-র একটা শূন্য কেটে বেরিয়ে যাবে, তো এইচের ভ্যালু আমাদের থাকবে 5 এবং মিটারে থাকবে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট খুব, 5 মিটারে থাকবে। দেখো এখানে সবকটাই 5 আছে, অথচ অপশানগুলোর ক্ষেত্রে দেখো একটা দেওয়া রয়েছে মিটার পার সেকেন্ড তার -2 পাওয়ারে, একটা -5, একটা হচ্ছে এম মিটার পার সেকেন্ড স্কোয়ার, কোনটা হবে? 5 বার করার পরেও কিন্তু অনেকের অ্যান্সারে গন্ডগোল হতে পারে। ঠিক আছে, এখন হাইট বার করতে বলেছে, হাইট তো নর্মাল মিটার বা কিলোমিটারে বেরোতে পারে। এবার আমরা জানি, আমি বলে দিচ্ছি তোমাদের যে এখানে মিটারেই বেরোবে, তো অ্যান্সার আমাদের এটাই আসবে। ঠিক আছে, এটা তাদের জন্য থাকে এই ধরনের অপশানগুলো, যারা কনফিউজ, যারা ঠিক করে পড়ে না, তাদের ক্ষেত্রে এই কনফিউশনটা তৈরি হয়। ঠিক আছে, চলো নেক্সট আমি 19 জায়গায় যাবো। খুবই ভালো প্রশ্ন। যদি কোনো বস্তুর ভার 200 নিউটন হয় তাহলে বস্তুটির ভর কত? দেখো এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ভর আর ভারের একক কী এটা খুব আগে বলে দিই। দেখো ভারের দুটো একক আছে, এক হচ্ছে ডাইন আর 2 হচ্ছে নিউটন। ঠিক আছে, তেমনই ভরেরও দুটো একক আছে, এক হচ্ছে কেজি, 2 হচ্ছে তোমাদের গ্রাম। ঠিক আছে, 2 হচ্ছে তোমাদের কি গ্রাম। আর এবার এখানে দেখো, এখানে আমাদের নিউটন দিয়েছে এবং বস্তুটির ভর বার করতে বলেছে, তো ভর কিসে বেরোবে? আমরা জানি নিউটন থাকলে কেজিতে আসে, আর ঠিক আছে নিউটন থাকলে কেজিতে আসে, আর ডাইন থাকলে গ্রামে আসে। এই দুটো খুব ইম্পর্টেন্ট পার্ট, এই দুটি তোমাকে বলছিলাম একটু আগে যে একক খেয়াল রাখাটা খুব জরুরি। ঠিক আছে, তো আমি এখানে ডিরেক্টলি করতে পারবো, আমি জানি যে এখানে আমাদের কেজিতে অ্যান্সার আসবে, তো একটাই অ্যান্সার কেজিতে আছে, তো অ্যান্সার না বার করেও উত্তর দেওয়া যায়। উইদাউট এনি ক্যালকুলেশন উই ক্যান অ্যান্সার হেয়ার যে 20 কেজি অ্যান্সার আসবে। কিন্তু কী করে অ্যান্সার এলো? দেখো নিউটন সমান সমান আমরা জানি, নিউটন সমান সমান আমরা জানি কেজি ইন্টু জি, মানে ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, এখানে নিউটন কত দেওয়া রয়েছে 200। ঠিক আছে, কেজি কত সেটা তোমাদের বার করতে বলেছে, আর জি এর ভ্যালু আমরা এখানে 10 ধরে নিচ্ছি। কেন 10 ধরছি? কারণ তুমি দেখতে পাচ্ছ এখানে 9.8 ধরলে 200কে 9.8 দিয়ে কাটলে পয়েন্টে উত্তর আসবে, যেটা কিনা আমাদের নেই এখানে। তার মানে এখানে জি এর ভ্যালু 10 নেওয়াই হয়েছে, বলে দেওয়া নেই, তাও আমরা 10 নেবো। ঠিক আছে, কারণ এটা করলে তবেই আমাদের 20 অ্যান্সার আসবে। এই সমস্ত ছোটোখাটো জিনিসগুলো তোমার মাথায় থাকতে হবে। তাই অ্যান্সার আমাদের আসবে 20 কেজি। ঠিক আছে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কত? 20 কেজি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। এই আমাদের উত্তর এলো, অলরেডি আমি তোমাদের দাগিয়েও দিয়েছি। ঠিক আছে, কিন্তু আমি বললাম যে এখানে ক্যালকুলেশন ছাড়াই অ্যান্সার দেওয়া যেত। ঠিক আছে, চলো নেক্সট পরেরটাতে। দেখো এই ধরনের প্রশ্ন একটু আগে করেছি। একটি বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টের মধ্য দিয়ে 2 মিনিটে 0.9 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে বৈদ্যুতিক চার্জের পরিমাণ কত? একটু আগে আমরা জানি যে তড়িৎ প্রবাহ সেটা সমান আমাদের কী হয়, আই হয়। আর সেটা বলতে আমরা কি বুঝি, কতটা কুলম্ব চার্জ প্রবাহিত হচ্ছে কত সেকেন্ডে। এই হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, এখানে সেকেন্ড থাকবে, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাম্পিয়ারের পরিমাণ দেওয়া রয়েছে 0.9 কুলম্ব বার করতে বলেছে, এবং আমাদের সেকেন্ডে নেই, ওটা 2 মিনিটে আছে। এটাকে আমরা 60 দিয়ে গুণ করে সেকেন্ডে কনভার্ট করব। এবং আমরা দেখতে পাচ্ছি তাহলে কুলম্ব আমাদের পরিমাণ কী হবে, 0.9 × 2 × 60, এই আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, সি। এখন এই পয়েন্টের জন্য একটা শূন্য উঠে যাবে, তো 6 দুগুণে 12, 12 × 9 মানে 108 কুলম্ব, এইটা আমাদের অ্যান্সার আসবে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ঠিক আছে,
অর্থাৎ 108 কুলম, এটা আমাদের অ্যান্সার আসবে। আচ্ছা, এটা দেখো, এই প্রশ্নটা আমি তোমাদের জন্য রেখেছি, এটা পরীক্ষা এখনও পড়েনি বাট পড়তে পারে, এই জন্য রেখেছি কারণ এটি একক তোমাদের গোলাবে। এখানে কি বলেছে যে 80 নিউটন বল প্রয়োগ করার ফলে বল প্রয়োগ বিন্দু সরণ হচ্ছে 6 মিটার, তাহলে কার্যের পরিমাণ কত এবং কার্যের পরিমাণ আর্গে জিজ্ঞেস করা হয়েছে, যেটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। এবার দেখো 8, তাহলে আমরা কি করি বেসিক্যালি, যে কার্য সমান ওয়ার্ক সমান কী জানি আমরা, বল ইন্টু সরণ, এটা আমরা সবাই জানি। তো এখানেও আমরা সিমিলার প্রসেস ইউজ করব। বল বলতে আমাদের কী বোঝাচ্ছে 80 নিউটন, আর সরণ বলতে আমাদের কী বোঝাচ্ছে 6। তো আমাদের অ্যান্সার এখানে কত হওয়া উচিত, 480, এবং এটা কিসে হওয়া উচিত, জুলে হওয়া উচিত। ইয়েস, কিন্তু আমরা আবার এটাও জানি যে 1 জুল ইকুয়াল টু আমাদের 10⁻7 আর্গ। ঠিক আছে, 10⁻7 আর্গ, এই আর্গের যে বানান হয় কি 10⁻7 আর্গ। এখানে কত রয়েছে, 480 জুল, তাহলে 480 জুল ইকুয়াল টু আমাদের কি হওয়া উচিত, 480 ইন্টু 10⁻7 আর্গ হওয়া উচিত, 7 ই ফর আর্গ হওয়া উচিত। কিন্তু দেখো 480তেও একটা 10 আছে, মানে এটাকে ভাঙি, তাহলে 480 ইন্টু 10 ইন্টু 10⁻7 হয়ে যাচ্ছে, এত আর্গ হয়ে যাচ্ছে। তার মানে এখানে আমি লিখতে পারি এটাকে 48 ইন্টু 10⁻8 আর্গ। তো কারেক্ট অ্যান্সার কিন্তু আমার হবে এই লাস্ট লাইনে যেটা লেখা আছে, অর্থাৎ এইটা 480 ইন্টু 10⁻8। ঠিক আছে, 480 ইন্টু 10⁻8 আর্গ, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোথায় আছে দেখো, এই দেখো সি অপশানে আমাদের রয়েছে, এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। 48 ইন্টু 10⁻8 আর্গ, এটা আমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট এই কারণে, কারণ এখানে তোমরা যদি এই ফরম্যাটটা না জানো তাহলে কিন্তু তোমাদের গোলাবে যে 1 জুল ইকুয়াল টু কত আর্গ। ঠিক আছে, আর্গ কী করে আসে আমি পরের প্রশ্নে তোমাদের বলে দিচ্ছি। পরের প্রশ্ন ঠিক এই টাইপের আছে, চলো নেক্সট প্রশ্নে আমরা যাব। তো পরের প্রশ্নে এখানে আমি তোমাদের একটু বলে দিই যে আর্গ কথাটা কী করে আসে। ঠিক আছে, এটা একটু বলে দিই। দেখো, আমরা জানি যে ওয়ার্ক ইকুয়াল টু বল ইন্টু সরণ। ঠিক আছে, এটা আমরা জানি। এখন বল আমাদের যদি নিউটনে থাকে আর সরণ যদি আমাদের মিটারে থাকে, তাহলে আমাদের অ্যান্সারটা কিসে আসে, জুলে আসে। ঠিক আছে, ওয়ার্ক ফরম্যাটটা আমাদের কিসে আসে, জুলে আসে, জে ফর জুল, এটা আমাদের ওয়ার্ক আমাদের কিসে আসে, জুলে আসে। ঠিক আছে, এটা আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট। এখন আমরা এটাও জানি যে 1 নিউটন, 1 নিউটন, ঠিক আছে, ইকুয়াল টু আমাদের 10⁵ ডাইন, ডি ফর ডাইন। ঠিক আছে, আর আমরা এটাও জানি যে 1 মিটার ইকুয়াল টু আমাদের 10⁻² এত সেমি। 1 মিটার সমান 100 সেমি, 100 মানে 1-এর মাথায় 10-এর মাথায় 2, 10-এর মাথায় 2, মানে 10 × 10 মানে 100। ঠিক আছে, এখন যদি তুমি এই ভ্যালুটাকে এখানে সাবস্টিটিউট করো, তুমি দেখতে পাবে জুল ইকুয়াল টু তোমার আসছে 10⁵ ডাইন। ঠিক আছে, নিউটন জায়গায় ডাইন লিখছি আমি, 1 নিউটন ইন্টু মিটার ছিল, সেখানে 5 10⁵ ইন্টু 10⁻² হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখান থেকে আমরা পাচ্ছি 10⁻7, কিন্তু এটাকে আর আমরা জুল বলি না, এটাকে আমরা বলি আর্গ। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি আর্গ। ঠিক আছে, ই ফর আর্গ, বড় করে লিখে দিই ই ফর আর্গ। এইভাবে আমাদের এখানে আর্গের ফরম্যাটটা আসে। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ এই প্রশ্নটায় এই কনসেপ্টটাই ডোমিনেট করবে। ঠিক আছে, এই প্রশ্ন আরেকটু ভালো লেভেলের প্রশ্ন, আগেরবার যেটা দিলাম তার থেকে আরেক লেভেল ওপরের প্রশ্ন। এবার দেখো এই প্রশ্নটাকে আমি সলভ করছি। এখানে কি বলেছে তোমাদের, 12 ডাইন বল। ঠিক আছে, 12 ডাইন বল। ওকে, আমরা জানি যে, এবং তোমাকে বার করতে বলেছে কিন্তু জুলে। ওকে, রিয়েলি সরি, এখানে একটু তোমাদের প্রিন্টিং মিস্টেক আছে। আমি প্রথমে একটা কাজ করছি, আমি তোমাদের এখানে আগে প্রিন্টিং মিস্টেকটা ঠিক করে দিই। ঠিক আছে, এগুলো সব আর্গে না, জুলে অ্যান্সার আসবে। অল অ্যান্সার শুড বি ইন জুল। ঠিক আছে, আমি এখানে তোমাদের এক্ষুনি কেউ স্ক্রিনশট নিও না, নিচে পিডিএফ আছে, মানে দেওয়া হবে 11টা বা 12টার দিকে তোমার পিডিএফ পেয়ে যাবে, বা কালকে সকালেও পেয়ে যেতে পারো। ঠিক আছে, এগুলো সব জুলে অ্যান্সার আসবে, এগুলো সব যে আছে আর্ক ছিল এগুলো সব জুল আসবে। ঠিক আছে, কারণ অ্যান্সার তোমাদের জুলেই বেরোবে, জুল জিজ্ঞেস করা হয়েছে। চলো, একটু প্রিন্টিং মিস্টেক ছিল, এবার চলো আমরা ঠিক করে দিই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই লাইনটাকে দেখো, 1 নিউটন ইকুয়াল টু 10⁵ ডাইন, তাহলে 1 নিউটন ইকুয়াল টু 10⁻, ঠিক আছে, 10⁵ ডাইন, যেটা বলা আছে আমরা সেটা লিখলাম এবার। ঠিক আছে, 1 নম্বর কথা।
এবার তুমি বলো তাহলে 12 নিউটন, ঠিক আছে, 1 নিউটন ইকুয়াল টু 10⁵ ডাইন। ওকে, এটা যদি উল্টে লেখো তাহলে হয়, তাহলে আচ্ছা এখান থেকে হয়ে যায় 1 ডাইন ইকুয়াল টু কত তাহলে 1/10⁵ নিউটন, তাই না? 1 ডাইন, 1 ডাইন ইকুয়াল টু কত হবে 1/10⁵। এটাকে আর কীভাবে লেখা যায়? এটাকে লেখা যায় 1 ডাইন ইকুয়াল টু 10⁻⁵। 1/কেই আমরা মাইনাস ধরি, মাইনাস সামথিং যদি পাওয়ারে থাকে তার মানে 1/, সেটা 1/5, 1/10⁵কে আমরা লিখতে পারি 10⁻⁵, ঠিক আছে? এত নিউটন, এত নিউটন। ক্লিয়ার হয়েছে? এটুকু বলো আমরা লিখতে পারি কি পারি না? এটা আমরা লিখতে পারি, ইকুয়াল টুটাকে একটু ঠিক করে দিচ্ছি, ঠিক আছে? এটা আমরা লিখতে পারি। আচ্ছা, এই WB এক্সাম পোর্টালটাকে তুলে দেওয়া যাক। আচ্ছা, তো এইটা আমরা লিখতে পারি, ঠিক আছে? আর এখানে কত ডাইন আছে? 12 ডাইন আছে, ঠিক আছে? 12 ডাইন আছে, তো 12 ডাইন ইকুয়াল টু তাহলে কী হবে? 12 ডাইন ইকুয়াল টু তাহলে কী হবে? এদিকে যখন 12 গুণ হচ্ছে এদিকেও 12 গুণ হবে, তাহলে 12 ইন্টু 10⁻⁵ হয়ে যাবে, এত নিউটন। তার মানে এখান থেকে আমরা কি পেলাম? এখান থেকে আমরা পেলাম যে 12 ইন্টু 10⁵, এইটা হবে 12 ডাইন ইকুয়াল টু, ঠিক আছে? অর্থাৎ এই যে 12 ডাইন আছে, এই 12 ডাইন ইকুয়াল টু কী হবে 12 ইন্টু 10⁻⁵, এইটা আমাদের আসবে। এবং এটা এখন কিসে কনভার্ট হয়ে গেছে? নিউটনে কনভার্ট হয়ে গেছে। দেখো, আমাদের জুলে বার করতে বললে আমাদের নিউটন ইন্টু মিটার দরকার। এই যে প্রথম কাজটা আমরা সারলাম, নিউটনে নিয়ে আসলাম আমরা এটাকে, 12 ডাইনটাকে আমরা নিউটনে কনভার্ট করলাম, 12 ইন্টু 10⁻⁵ নিউটন হয়ে গেল এটা। এই প্রথম কাজটা আমাদের কমপ্লিট হয়েছে, ঠিক আছে? আর পরেরটা আমাদের মিটারে থাকার দরকার, সেই মিটারেই আছে আমাদের, ফলে এটাকে কনভার্ট করার আর আমাদের দরকার নেই। আমার কথা বোঝা যাচ্ছে? আমি কিন্তু খুব আস্তে আস্তে করছি, তোমাদের ক্লিয়ার হয় ব্যাপারটা। ওকে, চলো এটাকে আমরা এবার মানে পুরো ব্যাপারটা এবার করব। এবার চলো, কারণ আমাদের কী জানছি, দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অ্যান্সার তাহলে কী হবে 12 ইন্টু 10⁻⁵ ইন্টু 10। এখন 10-এর মাথাতেও তো আমাদের একটা 1 আছে, কিছু নেই মানে 1 আছে। আর আমরা জানি, কি জানি আমরা, যে গুণের সময় পারে পারে যোগ হয়, তাহলে -5 পাওয়ার তো এই যে বেস যখন সেম থাকবে, এটা জানো সবাই, গুণের সময় বেস যখন সেম তখন পারে পারে যোগ হয়। তাহলে বেস সেম, এটার তো সেম নয় কিন্তু এই দুটোর তো সেম, 10 আর 10, বেস সেম, তো পারে পারে যোগ হবে, -5 + 1 তার মানে কত হয়ে যাবে -4। তাহলে এখানে অ্যান্সার তোমাদের দাঁড়াবে 12 ইন্টু 10⁻⁻4। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোথায় আছে দেখো, এই যে এইটা আমাদের অ্যান্সারে আছে, বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 12 ইন্টু 10⁻⁴, এটা আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারলে যে পরিষ্কার করে আমি কিন্তু তোমাদের এখানে দেখালাম যে কী হয়েছে। যারা বুঝতে পারেনি তাদের জন্য আরেকবার একদম পুরো দেখাচ্ছি, ঠিক আছে? যারা বুঝতে পারেনি এইদিকে ক্যালকুলেশনটা আশা করি সবাই বুঝতে পেরেছো, প্রিন্টিং মিস্টেক ছিল সেটাও ঠিক করে দেওয়া হয়েছে। দেখো আরেকবার চলো, আমি জানি অনেকে বুঝতে পারো তাই জন্য আরেকবার, ঠিক আছে? দেখো ভালো করে বোঝো, আবার সবুজ খেলে ইউজ করি। দেখো আমি বলতে চাইছি যে আমি একটু আগে এই জায়গায় লিখেছি, এই লাইনটা দেখো, 1 নিউটন ইকুয়াল টু 10⁵ ডাইন। এখান থেকে কী লেখা যায়? এখান থেকে লেখা যায় যে 1 ডাইন ইকুয়াল টু 1/10⁵ নিউটন, এটা লেখা যায়। ওকে ওকে, এটা সমান কী লেখা যায়? 1 ডাইন ইকুয়াল টু, এটা সমান কী লেখা যায়? 10⁻⁻5 নিউটন লেখা যায়। তাহলে 12 ডাইন ইকুয়াল টু কত হবে? 1 ডাইন ইকুয়াল টু যদি এটা হয় তাহলে 12 ডাইন ইকুয়াল টু কী হবে? 12 ইন্টু 10⁻⁻5 নিউটন হবে। কেন এটা করলাম? এটা করার কারণটা কি? এটা করার কারণ হচ্ছে আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি জুলের যে সংজ্ঞা, কারণ জুল দরকার আমাদের, জুলে আমাদের নিউটন ইন্টু মিটার আছে, কিন্তু ছিল তো আমাদের ডাইন, বল আমাদের ডাইনে ছিল, নিউটনে নয়। তা আমরা এই 12 ডাইনটাকে নিউটনে নিয়ে গেলাম, 12 ইন্টু 10⁻⁻5 নিউটনে কনভার্ট করলাম। ক্লিয়ার হলো? এবার আমরা কি করব? এবার আমরা ফরম্যাটে বসাবো, এই ফরম্যাট, জুল ইকুয়াল টু কি, এত নিউটন ইন্টু মিটার। তা নিউটন এখানে কত আছে? 12 ইন্টু 10⁻⁻5 আছে, ঠিক আছে? আর মিটার আছে, মিটার তো আমাদের 10 মিটারই আছে, তো ইন্টু আমাদের 10 মিটার। এখন 10 মিটার মানে 10⁻1, কিছু নেই মানে 1। এখন আমরা জানি বেস যখন সেম তখন পারে পারে যোগ হয়, তো -5 + 1 তার মানে -4।
অ্যান্সার আমাদের হবে 12 ইন্টু 10⁻⁻4, এটা আমাদের অ্যান্সার হবে। কোনটা আছে? বি ইজ দ্য কারেক্ট অপশন, এই জন্য বি আমাদের অ্যান্সার হবে। ক্লিয়ার? আচ্ছা, আজকে আর এগোচ্ছি না, ভেবেছিলাম 30টা করাবো, বাট 22টাই থাকলো তোমাদের, রাত হয়ে গেছে। তোমরাও ভিডিওটা দেখবে, দেখার পর একবার রিভিশনও করতে হবে, ঠিক আছে? আর যদি কেউ আজকে না দেখতে পারো, কালকে সকালে একবার দেখে নিও, যদিও এটা তোমাদের লাইভ চ্যাটে আছে, তো তোমরা চাইলে কোনো কিছু আমাকে বলতে পারবে, ঠিক আছে? আমি অ্যান্সারও দিতে পারবো তোমাদের লাইভ চ্যাটে। ক্লিয়ার হয়েছে? ওকে, থ্যাংক ইউ। নিচে পিডিএফ আছে, ডাউনলোড করে নিও, বা পিডিএফ হয়তো 1-2 ঘন্টা পরে তোমাদের দিয়ে দেওয়া হবে, বা কালকে সকালে একবার চেক করে নিও এর ডেসক্রিপশন বক্সটা। থ্যাংক ইউ।